নমস্কার। একটি প্রশ্ন আমাদের মনে প্রায়ই আসে যে আমাদের যে হসপিটালাইজেশন হয় না, কোনো সময় প্ল্যান্ড হয়, কোনো সময় ইমার্জেন্সি হয়। তো এই আমাদের যদি ইন্স্যুরেন্স পলিসি থাকে, তো প্ল্যান্ড এবং ইমার্জেন্সি পিরিয়ডে কিভাবে আমরা ওই ইন্স্যুরেন্স পলিসিটাকে ব্যবহার করব, যাতে আমাদের ঠিক ঠিকভাবে সবকিছু যা বেনিফিটস আছে সেগুলো আমরা পেতে পারি। তার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বলতে পারেন, বা হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, তার একটা লিস্ট বলতে পারেন। চলুন আমরা দেখে নিই যে এগুলো কি কি আমরা করতে পারি। তো আমাদের সাথে রয়েছে শুভ্রকান্তি দাস। উনি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার। ওনার থেকেই জেনে নেব যে হোয়াট টু ডু অ্যান্ড নট টু ডু লিস্টটা পুরোটা আমরা ওর থেকেই জেনে নেব। ওভার টু ইউ, শুভ্র। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ দেবম। আমরা অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো ভার্টিকাল থেকে এই কোশ্চেনটা পেয়েছিলাম, আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আমাদের অনেক কাস্টমার বা অ্যাডভাইজার্স এটার উপরে ভিডিও বানাতে। তো আমরা সেই রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি। টু ডু চেকলিস্ট, কারণ অনেকেই একটু বিভ্রান্ত হন। অনেক সময় কি হয়, হসপিটালে গিয়ে হসপিটাল ডেস্কের সাথে কথা বলতে গিয়ে এটা নেই এটা আছে এরকম ধরনের অনেক প্রশ্ন আসে। তো আমরা একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকলে লোকে প্রিপেয়ার হয়ে যেতে পারবে, তাহলে কি হবে, তার বিভ্রান্তি কম হবে। সেই জন্যই এই ভিডিওটা বানানো। তো প্রথম হচ্ছে যেটা বলে রাখি, আমাদের যে যাদের মেডিক্লেম আসে রিটেল হেলথ, তাদের ক্ষেত্রে আমাদের দু ধরনের হসপিটাল হয়। একটা হচ্ছে প্ল্যান্ড হসপিটাল, মানে আমরা জানলি আগে থেকে আমার কোনো হয়তো পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে যে একটা ইয়ে করে আনুন, স্ক্যান করে আনুন বা এমআরআই করে আনুন, তারপর ডাক্তার বললো আপনার অ্যাপেন্ডিক্স বা গলব্লাডার ধরা পড়েছে, আপনাকে এই ডেটে ভর্তি হবে। তো আমরা আগে থেকে জানছি, এটাকে প্ল্যান্ডের বলে, বা ক্যাটারাক্ট অপারেশন বা এই ধরনের কিছুগুলো প্ল্যান বলে। সেক্ষেত্রে আগে থেকে আমি কোথায় ক্যাশলেস হসপিটাল অ্যাভেলেবেল আছে, কোথায় করাবো, সেগুলো জেনে আগে থেকে গিয়ে 4 দিন 5 দিন আগে সেখানে সমস্ত পেপার জমা দিলাম। আমার যা যা আছে পেপার চেক লিস্টের মধ্যে, যেটা আমি বলছি ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রে আমার যেটা লাগে, সেখানে ক্ষেত্রে আমাদের কিছু কোম্পানির ক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি কপি লাগে 1 বছরের, কারেন্ট ইয়ারের পলিসি কপি লাগে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে অনেক সময়, বিশেষ করে পিএসসির ক্ষেত্রে, যেগুলো প্রাইভেট কোম্পানি আছে সেখানে ক্ষেত্রে, মানে নিউ ইন্ডিয়া, ন্যাশনাল ওরিয়েন্টাল বা ইউনাইটেড ইন্ডিয়া, সেখানে ক্ষেত্রে 3 বা 4 বছরের পলিসি কপি দিতে হয় অ্যাজ পার ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়া হচ্ছে যে প্রপোজাল আছে তার কেওয়াইসি, মানে প্যান আধারের কপি, এবং তার সাথে যদি আপনার এর অপারেশন বা অপারেটিভ চার্জেসটা যদি 1 লাখ বা তার উপরে হয়, সেক্ষেত্রে কেওয়াইসির জন্য ছবিও লাগে। এছাড়া হচ্ছে যে মেম্বার ভর্তি হবে, যদি প্রপোজাল নিজে হয় তাহলে নিজেরই লাগবে। যদি তার ফ্যামিলি মেম্বার, সাপোজ কোনো ভদ্রলোক ভর্তি করে, তার ওয়াইফ বা তার ছেলে বা মেয়ে যে ওই পলিসিতে তার ডিপেন্ডেন্ট হিসেবে আছে তাকে, তাহলে তারও কেআইসি একইভাবে ওটার সাথে লাগবে। এর সাথে কি লাগে, এর সাথে লাগে হচ্ছে যে ডাক্তারকে দেখানো হয়েছিল তার যে এটা প্রেসক্রিপশন, তার এবং সেখানে যে টেস্ট করা যে তার সমস্ত রিপোর্টস, এবং তার সাথে হচ্ছে ওই যে অপারেশনটা করতে হবে তার অ্যাডমিশন অ্যাডভাইস, এই সমস্ত কিছু দিয়ে এবার সেই প্ল্যান্ডের ক্ষেত্রে হসপিটালের ডেস্কে এগুলোকে জমা দিতে হয়। তার মানে তার কেওয়াইসি, তার ডাক্তারের প্রেসক্রিপশন, তার রিপোর্টস এবং তার অ্যাডমিশন অ্যাডভাইস, এই হচ্ছে আমাদের বেসিক চেকলিস্ট, যেটা আমাদের ক্ষেত্রে প্ল্যান্ডের ক্ষেত্রে লাগে। আর এমার্জেন্সির ক্ষেত্রে, আমাদের এমার্জেন্সির ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু আমরা এখন সমস্ত কোম্পানিগুলো অ্যাপ চলে এসেছে, তো আমরা জানতে পারি যে কোথায় কোথায় আমার বাড়ির কাছাকাছি কোন কোন হসপিটাল আমার অলরেডি লিস্টেড আছে। তো সেখানে ক্ষেত্রে কি হয়, বাড়িতে এরকম কোনো প্রবলেম হলে আমরা নর্মালি কি হয়, আমাদের হাউস ফিজিশিয়ান বা কাউকে ফোন করি, বা সেরকম যদি না থাকে আমরা ডাইরেক্টলি নিয়ে চলে যাই কোনো হসপিটালে, সেখানে গিয়ে সেখানকার আরএমও কে দেখিয়ে তারপর তিনি যে সাজেশন দেয় সেই অনুযায়ী আমরা ভর্তি করি। তো সেখানে ক্ষেত্রে একই ব্যাপার, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ইমার্জেন্সি বুকে ব্যথা বা কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু হয় যেটা ইমার্জেন্সির ক্ষেত্রে পড়ে, সেখানেও আমাকে কিন্তু ওই পলিসি কপিটা ক্যারি করতে হবে, কারেন্ট ইয়ারের পলিসি কপি, তার সাথে কেওয়াইসি। এবং যেহেতু সেটা হঠাৎ করে হয়েছে, অর্থাৎ প্রেসক্রিপশন বা কিছু নেই, তো তার সাথে যেটা নিতে হবে ক্যারি, যদি যার হয়েছে তার যে প্রিভিয়াস যদি কোনো প্রেসক্রিপশন থাকে তার ট্রিটমেন্ট রিলেটেড, বা তার যে ওষুধ খান লাইফস্টাইল ডিজিজের জন্য, সাপোজ যদি কেউ তার ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্ট্রল বা থাইরয়েডের কোনো মেডিকেশন তার চলে, তার যে প্রেসক্রিপশন বা রিপোর্ট আছে, বা তার যদি আগের কোনো অপারেশন বা কোনো কিছু হয়ে থাকে তারও ডিসচার্জ বা এসব কিছু রিলেটেড পেপার্স, এগুলো সবই কিন্তু আমাদের এর ক্ষেত্রেও দিতে হবে। এটা যখন উনি ভর্তি করবেন ওরা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে চেয়ে পাঠাতে পারে, অর্থাৎ এই ডকুমেন্টস গুলো খুব দরকার। তো এটা আমাদের অ্যাজ এ এমার্জেন্সির ক্ষেত্রেও কিন্তু আমার এই এই জিনিসগুলো আমাকে রেডি করে আমাকে হসপিটালে যেতে হবে। যদি সময় না থাকে আমি গিয়ে ভর্তি করে আমি তার পরের দিনও মেডিক্লেম ডেস্কে ডকুমেন্টসগুলোকে কালেক্ট করে জমা দিতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিওরে আমাদের কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট সবার জন্য ম্যান্ডেটরি, যা যা আছে তার সাথে
আমাদের প্রিভিয়াস যদি এমার্জেন্সির ক্ষেত্রে যেহেতু ডাক্তার প্রেসক্রিপশন ইমিডিয়েটলি পাচ্ছি না, ওখানে গিয়ে ভর্তি করছি, তাহলে তার আগে যেগুলো আমার ওনার লাইক কি কি ওষুধ খান বা কি কি মেডিসিন নেন বা কোনো অপারেশন বা কোনো কিছু হয়েছে কিনা সেই ডিটেলগুলো, কারণ ওখানে আরএমওকেই উনি যখন নিয়ে যাবেন উনি জিজ্ঞেস করবেন যে উনি কবে থেকে কোনো ওষুধ খান কিনা। তার একটা ফর্ম আছে আমাদের হসপিটাল থেকে দেয়, সেই ফর্মেতে প্রত্যেকে ফিল আপ করতে হয় ডায়াবেটিক, হাইপার টেনশন কি কি আছে কিনা, কোনো ঠিক। মেডিকেশন নেন কিনা, কোনো ভর্তি হয়েছেন কিনা, এই পুরো হিস্ট্রিটা তাকে, তো এই ফিল আপটার জন্য ওই জিনিসগুলো লাগবে। অর্থাৎ উনি যদি কপিটা ক্যারি করে তাহলে কিন্তু তার ওখানে গিয়ে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে ওটা হয়ে যায়, তাকে আর কোনো ঝামেলা ফেস করতে করতে হয় হয় না। না। তো এটা তো এটা এর সাথে মোটামুটি, হ্যাঁ, বলো। এর সাথে আরো দুটো জিনিস আমার মনে হয় যে বলে দেওয়া উচিত, যে আহ, অনেকেই পাবলিক একটা এমপ্লয়ার এমপ্লয়ি স্কিমে যাদের ইয়ে করা আছে, মানে গ্রুপ পলিসি যাদের আছে, তারা প্রত্যেকেই কিন্তু একটা কার্ড ইস্যু করে। একটা একটা সেই কোম্পানির কার্ড তো আছেই, প্লাস যে হেলথ কার্ডও একটা ইস্যু হয়। সেই হেলথ কার্ডটা নিয়ে গেলে সুবিধাটা পাওয়া যায়, ইন দ্য সেন্স দ্যাট অনেক কিছু প্রবলেম গুলো মানে মিটিয়ে নেওয়া যায় আর কি। মানে অনেক সময় কি হয়, অ্যাক্সিডেন্ট হলে সবকিছু সঙ্গে সঙ্গে রেডি করা সম্ভব হয় না, অন্তত ওইটা থাকলে অনেক কিছু বার করে নেওয়া যায়। কিন্তু যেগুলো শুভ্র বললো যে সবকিছু নিয়ে যাওয়াটাই হচ্ছে মানে নেসেসারি, বাট ঠিক আছে, এমার্জেন্সিতে যেমন ভাবে হবে সেইভাবে আমাদেরকে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে এক নম্বর। সো আর দ্বিতীয়ত হচ্ছে ওই কার্ডগুলো ছাড়াও যেটা প্রায় ইনসিস্ট করে, সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানির আপনার আইডেন্টিটি কার্ডটা তার সাথে ক্যারি করবেন। একদমই ঠিক বলেছো তুমি। এবং এখানে ক্ষেত্রে যাদের রিটেল পলিসিও আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পলিসির সাথে কার্ড থাকে, কিন্তু এখন আর হার্ড কপি আসে না, সফট কপি প্রত্যেক পলিসির সফট সাথে কপি, থাকে। সফট কপি, হ্যাঁ, সফট এবং কপি। এই হ্যাঁ, এবং হুম। এবং এখানে সফট কপি আমাদের যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আছেন তার সফট কপি আপনাকে ওর সাথে প্রোভাইড করলেই হয়ে যাবে, তাতে একটা আইডি নাম্বার থাকে, সেটাই ওখানে ইয়েস, লাগে। ইয়েস, ইয়েস। আর আর আরেকটা যদি দেখে থাকেন আপনারা, দেখবেন যে যখন একটা পলিসি ইস্যু হয়, পলিসি ডকুমেন্টটা আপনার কাছে পৌঁছালো, ওখানেই দেখুন একটা কার্ড দেওয়া আছে, ওইখানেই কিন্তু কার্ড এবং আপনার আইডি নাম্বার এ সবকিছু দেওয়া আছে। একদম একদম। ওইটাই, ওই যদি পলিসি ডকুমেন্টটা যদি ক্যারি করে, অনেকে সব পেজ গুলো ক্যারি করে না, ওই প্রথম পেজটা ক্যারি করে বা সেকেন্ড পেজটা, তো কিন্তু ওর মধ্যে একটা কার্ড আছে। আমি অনেক মানে কোম্পানিতে দেখেছি এটা দেয় আর কি। এখন মনে হয় সব কোম্পানিতেই দেয়, মানে এর মধ্যে কোনো ইয়ে নেই, কারণ এটা সফট কপি, এর মধ্যে দেওয়াতে কোনো অসুবিধাই। একদম একদম। এবং এর সাথে আমি আরো কয়েকটা তথ্য বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি অনেকেই হয়তো মানে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন বাড়ির লোকে না অনেকেই খুব টেনসড হয়ে পড়ে, কারণ এই ধরনের ঘটনা বাড়ি হলে তখন তারা না খুব উত্তেজনার বসে অনেক সময় কিছু ভুল করে ফেলে। তো আমি সেটা এই ভিডিওতে বলতে থাকবো, আপনারা যারা এখানে শুনছেন অবশ্যই এই জিনিসগুলো তার সাথে করবেন। এটা তো ডকুমেন্টেশন পার্ট বললাম, কারণ কি হয় ধরুন কারোর বাড়ির মেন লোক হয়েছে, তো বাড়ির ওয়াইফ বা তার ছেলে মেয়ে যখন নিয়ে যাচ্ছে তখন এত কিছু গুছিয়ে সেই সময় মাথা কাজ করে না, তখন সেই লোকটাকে সেই মুহূর্তে ভর্তি করাটা খুব হয়। তো সেক্ষেত্রে হয় কি, যেটা মেন আমরা দেখেছি প্রবলেম হয় যে যখন হসপিটালে নিয়ে গেছে হয়তো অনেকে বাড়ির লোকও ক্লিয়ারলি ওনার মেডিকেশন বা এই সম্বন্ধে জানে না বা এই সম্বন্ধে তথ্য জানে না। তো একটাই যেটা বলবো, ধরুন সাপোজ উনি কোনো হয়তো লাইফস্টাইলে কোনো ডিজিজ ওষুধ খান বা যেগুলো আমাদের পলিসিতে কি মেনশন করা আছে এটাকে দেখে নিতে হবে একটুখানি। এবং যখনই আপনারা কেউ যখন তার আরএমএফ বা কোনো বিবৃতি দিচ্ছেন বা বলছেন, সেটা জেনে দিন। মানে এরকম নয় যে একটা আন্দাজে বলে দিলেন যে মনে হয় এটা খান, কিন্তু আলটিমেটলি খান না, তাতে কিন্তু পরে ক্লেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এটা এরকম ধরনের মিসকমিউনিকেশন দেখেছি, কারণ হয়তো নিয়ে ভর্তি হয়েছে, ওয়াইফ যেতে পারেনি, হয়তো পিসি কাকা বা জ্যাঠা কেউ গেছিল সাথে করে ভর্তি করতে, সে হয়তো জানতো, হয়তো ভেবেছিল তার একটা সুগারের ওষুধ চলে, কিন্তু জানতো না ক্লিয়ারলি সে আদৌ কি খায় কি খায় ওষুধটা না। খায়, কত হ্যাঁ, পাওয়ারের খায়, এই এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি। তাহলে কি হয় যে মেডিকেশনের জন্য যিনি অপারেশন করবেন, মানে উনি যে জিনিসটা জেনে রাখবেন, তার একটা মেডিকেল হিস্ট্রি পেয়ে গেল, কি কি উনি করতে পারেন, কি কি করতে পারবেন না, ওইসব দেখে উনি একটা জাজমেন্ট উনি করতে পারেন। এবং আর এবং যদি আমরা ভুল বলি, একদম একদম। তাহলে এবং এবং একটা একটা প্রবলেম একদম আসতে পারে। একদম। এবং আরেকটা জিনিস বলছি, এটা লিঙ্ক খুব, হয়তো পলিসিটা আজকে থেকে আমি 5 বছর 7 বছর আগে নিয়েছি, এবার সেই সময় আমি কোনো মেডিসিন খেতাম না, কিন্তু ডিউরিং দ্য টাইম হয়তো 3 4 বছর আগে থেকে আমার মেডিকেশন স্টার্ট হয়েছে, অতএব আমার পলিসিতে কিন্তু ওখানে কোনো মেডিকেশনের মেনশন নেই। কিন্তু যেহেতু আমি ইন দ্য মেন টাইম লাস্ট 2 বছর ধরে কোনো মেডিকেশন খাচ্ছি, তাহলে যখন ওখানে করবে সেখানে ক্ষেত্রে কবে থেকে লাস্ট ওষুধ খাচ্ছি তার প্রেসক্রিপশনটা এগুলো চাইবে। তো সেখানে ক্ষেত্রে একটা টাইম লিখতে হয় যে 7 বছর ধরে খাচ্ছি, 5 বছর ধরে খাচ্ছি। এই ডিউরেশনটা যখন লিখবেন তখন কিন্তু জেনে লিখবেন,
যাতে এই তথ্য না হয় যে আমাদের এরকমও হয়েছে পলিসিটা 5 বছর আগে ইস্যু হয়েছে, 2 বছর আগে থেকে ওষুধ খান, হয়তো ভুল করে উনি বলে দিলেন 7 বছর আগে থেকে খাই। তার মানে কি হলো, পলিসির আগে থেকে তার ওষুধ মেনশন হয়ে গেল। সেক্ষেত্রে যে ভুল তথ্য দেওয়ার জন্য হয়তো পরবর্তীকালে ক্লেমটা আটকে যেতে পারে বা ক্লেমটাই পলিসিটাও আটকে ক্যান্সেল যাবে, হতে পারে। কেননা তখন তখন ওইভাবে ব্যাখ্যা হবে যে ওনার এই ডিজিজটা ছিল, এই লাইফস্টাইল ডিজিজ ছিল, উনি ওটা ডিক্লেয়ার করেননি এবং পলিসি নিয়েছেন, এখন ওইটা মানে সবাইকার সামনে আসছে, তাহলে ক্লেমটা ডিসঅ্যালাউড হয়ে যেতে পারে আর কি। তো এই জিনিসগুলো তো প্রথমে যখন করছে তখনও তো একবার দেখা উচিত যে কি কি আছে কি কি নেই, সেগুলো সত্যি সত্যি করে বলা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা বলে যে প্রত্যেক বছরে যদি আপনার কোনো চেঞ্জেস হয়, সেই চেঞ্জেসটা কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিলি, আপনারা যদি মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে রাখেন তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে সুবিধা কি হয়, যে আপনি আপনার থেকেই বলে রাখছেন যে আমি আপনার হয়তো পলিসিটা নিয়েছেন 8 বছর আগে, আপনি লাস্ট এই 8 বছর পরে 3 বছর হলো, তারপরে আপনি একটা লাইফস্টাইল ডিজিজ শুরু হলো আপনার, কি আপনাকে প্রেশারের একটা ওষুধ খেতে হলো বা সুগারের একটা ওষুধ খেতে হলো, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেওয়াটা দরকার। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস, আপনি বলতে পারেন এটা একটা বেস্ট প্র্যাকটিসেস। আপনি হয়তো ওরা ম্যান্ডেটরিলি আপনার থেকে চাইবে না, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিসেস, এটা বলে দেওয়াটা কিন্তু পরবর্তীকালে আপনার ক্লেমটা যাতে না ইয়ে হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, সেটা কিন্তু একটা বিরাট আহ ইয়ে হতে পারে আর কি, একদমই আপনাদের ঠিক সুবিধা। বলেছেন। একদম একদম, এবং এটাই তথ্যগুলো আপনাদেরকে যেগুলো বললাম আপনারা অবশ্যই এটা মেনটেন করবেন। আর দুটো তথ্য বলে দিই এর সাথে রিলেটেড, যেটা আমরা নর্মালি হসপিটাল গাইড লাইন হিসাবে এসওপির ক্ষেত্রে বলছি। যেটা হয় কি, আমাদের এই যখন আমরা এ করলাম, এবার অন দা হয়তো প্রি অ্যাপ্রুভাল হয়তো চলে আসলো, প্রি অ্যাপ্রুভাল আসার পরে তারপরে যে এখন হয় কি, আমাদের পলিসিগুলোর ক্ষেত্রে অনেক ধরনের রাইডার বা এগুলো চলে এসেছে। সেখানে ক্ষেত্রে আমাদের নন মেডিকেল আইটেম কভার করে, এবং নন মেডিকেল আইটেমেরও 3টে পার্টের রাইডার আছে। সেগুলো ফার্স্ট পার্ট অপশন এ, অপশন বি, অপশন সি, কাউন্ট দেবো। সেখানে ক্ষেত্রে আমাদের এটার উপরে কিন্তু আমার ফাইনাল বিলের ডিরেকশনটা ডিপেন্ড করে কত টাকা কেটে আমি পাবো বা পুরোটা পাবো কিনা। তো অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের হসপিটালতে জানে না যে আমার এই ধরনের রাইডার পলিসিতে আছে, কারণ তারা তো পলিসি সম্বন্ধে অতটা ওয়াকিবল নয়। তারা হয়তো ভাবে এটা নেই, এই টাকাটা দিতে হবে। তার জন্য কি হয়, প্রথমে ভর্তির সময় টাকা চায় যে আপনি 5,000 টাকা ডিপোজিট করুন, 10,000 টাকা ডিপোজিট করুন। তো সেক্ষেত্রে ক্লিয়ারলি বললো আমার প্ল্যানেতে কিন্তু যেহেতু ওরা ক্যাশলেস এর ইয়ে আছে এবং আমি অ্যাপ্রুভ আছে, অবশ্যই হসপিটালে এটার জন্য বলে যে আমার যেহেতু আছে আপনি অ্যাপ্রুভালের জন্য পাঠান। সেখানে যদি অ্যাপ্রুভাল রিলেটেড কোনো প্রবলেম, অবশ্যই তো আমরা পে করবো, কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই কভার করবে। অতএব আপনাকে এক্সট্রা কোনো পে করার দরকার নেই, অতএব এখানে অ্যাডভান্সের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অনেক সময় হসপিটাল কিছু ইনসিস্ট করে যে একটা অ্যাডভান্স করুন। তো আমি যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অবশ্যই বলবো এই ব্যাপারটা আপনারা ওদের কর্তৃপক্ষকে জানান যারা মেডিক্লেম ডেস্কে রয়েছে, যে আমার পলিসিটা কিন্তু কমপ্লিট, এবং এটা কি আছে সেটাও যদি আপনি না জানেন, আপনার যে এজেন্ট আছে তার থেকে পুরোটা ব্যাপারটা জানুন, এবং এই তথ্যটা আপনার বাড়ির লোককে জানিয়ে রাখুন। যাতে, কারণ এটা হ্যাঁ, এমন একটা জিনিস যেটা কিন্তু জানাটা খুব প্রয়োজনীয়। এই অ্যাওয়ারনেসটার জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা যে আমরা যখন আমাদের ফ্যামিলির যে কোনো এই এই যে হসপিটালে যাওয়ার আগে বা আমার যে হেলথ কন্ডিশন, সেটা যদি শেয়ার করে রাখি, এটা অনেক সুবিধা হয়। কারণ আমার যদি কিছু হয়, তখন তো আর আমি বলার মতো ইয়েতে থাকবো না, তখন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এরাই এরাই থাকবে যদি। তো সেই কারণেই যে আপনার যা যা সংক্রান্ত মানে ওষুধ খান কি, আপনার কি আছে, এইগুলো কিন্তু আপনারা সবসময় আপনার মানে স্পাউসকে বা আপনার চিলড্রেনদেরকে বলে রাখবেন। একদম একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের থ্যাংক এটাই ইউ। বলার ছিল। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি এরকম আরো কোয়েশ্চেন থাকে, আপনারা নিশ্চয়ই চ্যাট বক্সে লিখুন বা আমাদেরকে আলাদাভাবে লিখুন, আমরা পরবর্তীকালে আবার আপনাদের জন্য এরকম ভিডিও উপস্থিত করব। নমস্কার। নমস্কার।